নমস্কার, শুভ সন্ধ্যা। শান্ত টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে আমি দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। জম্মু কাশ্মীরের কিস্তওয়াড়ে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে নিহত হলেন ভারতীয় সেনার এক জওয়ান। রবিবার রাতে জঙ্গিদের ছোড়া গ্রেনেডের স্প্রিন্টারের জখম হন গজেন্দ্র সিংহ নামে এক জওয়ান। রাতেই তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সোমবার সেনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। রবিবার দুপুর থেকে কিস্তওয়াড়ের পাহাড়ি জঙ্গলে জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে নামে ভারতীয় সেনা। কিস্তওয়াড়ের সিংপোড়া এলাকায় সেনার গ্রামে জঙ্গলের মধ্যে জঙ্গিরা ঘাঁটি গেড়েছে বলে রবিবার খবর পায় সেনা। ওই তথ্যের ভিত্তিতে অভিযানে নামে সেনার হোয়াইট নাইটস কর্পস। শুরু হয় অপারেশন ত্রাসে-1। রবিবার রাত পর্যন্ত দফায় দফায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলে ভারতীয় সেনার। ওই অভিযানে জখম হন ৮ জওয়ান। তাদের মধ্যে ছিলেন প্যারাট্রুপার গজেন্দ্র। জঙ্গলের মধ্যে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী জৈশ-এ মোহাম্মদের ২-৩ জন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে সন্দেহ করা হয়েছে। এই জঙ্গিদের খোঁজে এখনও চলছে তল্লাশি অভিযান। ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের তৃতীয় প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় 79 টিলাস্থিত ঊর্জা ভবনে আয়োজিত। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ, ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের এমডি বিশ্বজিৎ বাসু, ত্রিপুরা ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান হেমেন্দ্র বর্মা, ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের জেনারেল ম্যানেজার রঞ্জন দেববর্মা সহ অন্যান্যরা। তৃতীয় প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এদিন রক্তদান শিবির এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয়। এছাড়াও তৃতীয় প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে পুরস্কার প্রাপকদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। মন্ত্রী রতনলাল নাথ বক্তব্য রেখে বলেন, দপ্তরকে একটি ক্যালেন্ডার দেওয়া হয়েছে। দিনের কাজ দিনে শেষ করা হয়, না হলে কাজ যখন জমে যাবে তখন বোঝা মনে হবে। সে অনুযায়ী চলছে মধ্যে ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের ৪১৩ জন কর্মী। তারা ক্যালেন্ডার অনুযায়ী কাজে ১২ মাস দায়বদ্ধ থাকবে। ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের এ ধরনের কাজ দেখে অন্যান্য দপ্তর অনুপ্রাণিত হয়ে অনুকরণ করা প্রয়োজন। তাহলে অন্য কোনো দপ্তরের মধ্যেও পর্যালোচনামূলক বৈঠক করতে হবে না কাজকর্ম নিয়ে বলে দাবি করেন মন্ত্রী। একটা ক্যালেন্ডার দিয়েছে। সাধারণত আমাদের রিভিউ মিটিং করি আমরা, এই কাজটা হলো না কেন, এই কাজটা হলো না কেন, এই কাজটা হলো না কেন, এই যে বলি এই ক্যালেন্ডার। এটা সত্যি প্রত্যেক দপ্তর টিপিটিএল কে ফলো করা উচিত। টিপিটিএল কে ফলো করা উচিত। আমি জানুয়ারি মাসে কি করব? জানুয়ারি মাসে লেখা আছে, জানুয়ারি মাসে আমি করব reconductoring by HTLS conductor maximizing power flow take away congestion. জানুয়ারিতে অলরেডি 9টা লাইন চেঞ্জ হয়ে গেছে, নতুন লাইন পুরান লাইনগুলো চেঞ্জ করা। আমি অন্য কাজ করব। ফেব্রুয়ারিতে কি করব? ফেব্রুয়ারিতে লেখা আছে যে লাইফ লাইন মেনটেন্যান্স, অর্থাৎ এখন কারেন্ট চলে গেলে লাইনটা কেটে দিতে হয়। বলছেন না, লাইন কাটবো না, লাইফ লাইন মেনটেন্যান্স অর্থাৎ চালু অবস্থায় এটাকে মেরামতি করা। এটা ফেব্রুয়ারি মাসে কাজ শুরু হয়ে যাবে। থার্ডলি মার্চ মাসে ড্রোন চালু হবে। এই যে প্রত্যেক মাসে 12 মাসে আমার কি কাজ, অর্থাৎ আমাদের যে 413 জন যে টিপিটিএল এর কর্মী আছে। সরকারি জমি জবরদখল নিয়ে লঙ্কাকাণ্ড জয়পুর এলাকায় আক্রমণের অভিযোগ বহু মহিলার। প্রশাসনের তালবাহানায় ঝামেলা বাড়ছে জয়পুর এলাকার উচ্ছেদ হওয়া পরিবারের সাথে স্থানীয় মানুষের। সোমবার জমি দখল নিয়ে লঙ্কাকাণ্ড সৃষ্টি হয়। হাওড়া নদীর বাঁধ নির্মাণের জন্য ৩৬ নং ওয়ার্ডের নদীর তীরবর্তী ১৯ পরিবারকে বিগত ২৯শে আগস্ট উচ্ছেদ করা হয়েছিল। উচ্ছেদ হওয়া পরিবারগুলোর অভিযোগ, প্রথম অবস্থায় তারা বিগত বছর ৮ই আগস্ট উচ্ছেদের নোটিশ পায় মহকুমা প্রশাসনের পক্ষ থেকে। তারপর তারা জেলা শাসকের সঙ্গে দেখা করার পর তাদের সরকারি কাজে সহযোগিতা করার জন্য বলা হয়। তখন ১৯ পরিবার সরকারি কাজের সহযোগিতার জন্য সদিচ্ছায় ২৯শে আগস্ট উচ্ছেদ হয় সরকারি জমি থেকে।
তারপর আগরতলা পৌর নিগম মেয়র দীপক মজুমদার, জেলা প্রশাসনের আধিকারিক ও মহকুমা স্তরের আধিকারিকরা তাদের আশ্বস্ত করেন আপাতত তারা ৩৬ নং ওয়ার্ডের কোনো একটি সুরক্ষিত জায়গায় তাঁবু নিয়ে মাথা গোঁজার জন্য। সে অনুযায়ী তারা গত ৫ মাস ধরে থাকছেন, কিন্তু এরই মধ্যে ১৯ পরিবারের মধ্যে ৯টি পরিবারকে পুনর্বাসনের বন্দোবস্ত করে দেওয়া হয় এলাকার সেমুদ মিয়ার জবরদখল করে থাকা এককানি ১৭ গন্ডা সরকারি জমিতে। কিন্তু কিছুদিন কেটে যাওয়ার পরেও মেয়র সে জমিতে তাদের থাকার বন্দোবস্ত করে না দেওয়ায় তারা সোমবার সেমুদ মিয়ার জবরদখল করে থাকা জমিতে ঘর নির্মাণ করতে যায়। তখন সেমুদ মিয়ার পরিবার উত্তেজিত হয়ে ওঠে এবং গুন্ডা এনে অতর্কিত আক্রমণ চালায় এলাকার মহিলাদের উপর বলে অভিযোগ। তখন পরিস্থিতি উত্তেজিত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছায় হাজার লোক বাঁচাইতে পারি আমরা ১৯টা ফ্যামিলিরে আমরা মেয়রে বাঁচাইতে পারে না, আমরা সরকারে বাঁচাইতে পারে না, আমরা ভারতের নাগরিক না, আমরা কই যাবো? আমরা যদি ৫,০০০ মানুষ ৫,০০০ মানুষ বাঁচাইতে আমরা 19টা ফ্যামিলি না 19টা ফ্যামিলি কি বাঁচাইতে পারে না, সরকারে বাঁচাইতে পারে না। সরকারের সবকিছু গাইডলাইন মাইনে আমরা রইছি ওখানে বইয়া আমরা দিতেছে হ্যান্ড ওভার সরকারের কাছে এতটুকুই আমরা দেন হ্যান্ড ওভার করুক তাড়াতাড়ি, নাইলে আবার আমরা এবার হয়তো পিঠা খামো নাইলে পিঠা মরে গেলে গেছি কি আমরা ওই জায়গা হ্যান্ড ওভার। দীর্ঘ অনেক বছর ধরে ৩০-৪০ বছর ধরে বাস করি আমরা, জন্মকর্ম এখানে হয়েছে। পরে নোটিশ এসে বান্ধের ক্ষেত্রে, বান্ধের কাজ তো ভালো লেগে, কারণ এটা সবাইয়ের ভালোর কাজে। পরে আমরা নোটিশ নিয়ে আমরা ডিএম স্যারের গেছি, যাওয়ার পরে কইছে ডিএম স্যার ঠিক আছে তোমরা এনতে সরার পরে তোমরা বিকল্প হিসাবে দিয়ে হইব। পরে আমরা মেয়র স্যারের দ্বারা গেছি, আমরা এমএলএর দ্বারা গেছি, কাউন্সিলরের দ্বারা গেছি, বুথ প্রেসিডেন্টের দ্বারা গেছি, সবাই সাথে ফেস করছি। করার পরে তারা কইছে নিশ্চয়ই তোমরা দিয়ে হইব, সবারই তো দিয়ে হয়েছে, তোমরাও নিশ্চয়ই দিয়ে হইব তোমরা আসার। পরে তহসিলের লোক ওই সামনে একটা জায়গা আছে এককানি ১৭ ঘন্টা জায়গা তহসিলের, তারা আপনার কাগজপত্র দাগ নাম্বার সব কিছু বাইর করছে কইরা সাইরা জিনিসটা আমরা দিছে। দেওয়ার পরে আমরা যেখানে দরকার প্রয়োজনে আমরা ওইখানে গিয়ে ডিএম অফিসে গিয়ে ফেস করছি, কাগজপত্র জমা দিয়ে আজকে দীর্ঘ ৬-৭ মাস রানিং। সেদিন আমরা তহসিলের এনে যাওয়ার পরে তারা আমরা কইছে তোমরা কাগজ আইছে তোমরা দিয়ে হইব, তোমরা বিকল্প হিসাবে হইছে। আবার ১৯ পরিবার জমা দিয়ে হইছে, কাগজপত্রের ক্ষেত্রে ৮ জন ৯ জন সিলেকশন হয়েছে। কিন্তু আমরা চাই যাতে সবাই একসঙ্গে থাকি, একতা আসিলাম আগে অক্ষণ যাতে একতা থাকি। আজকে গেছিলাম আমরা বাচ্চা কাচ্চা নিয়ে খুব ওই অসহায়তা আছি, কেননা বান্ধের কাজ চলতেছে, তারা কইতাছে এই দিয়ে ওখানে সরাই দিতাম, তো অক্ষণ তো আপাতত রাখার কোনো জায়গা নাই। তো ভাবছি যেহেতু গভর্নমেন্টে এটারে চারিদিকে ওয়াল দিছে, বেড়া দিছে, তাইলে আমরা এখানে নিয়ে এটা আপাতত নিয়ে রাইকা অন্তপক্ষে বাচ্চা কাচ্চাদের এখানে একটা পড়ার সময় দিও। আমরা এই চিন্তা করে গেছি। যাওয়ার পরে আজকে যে ব্যক্তি সেমু মিয়া দখল করতো জায়গাটারে, গভর্নমেন্টে বেড়া দেওয়ার সময় কেউ অধিকার দেয় না, আজকে তাই না আইসে আয়া মহিলা মানুষের উপরে মারধর করছে। আমাদের ভিডিও আছে। এরপরে কিছু ৪-৫ জন লোকের ফোন করে আনছে, তারা আয়া মারধর করছে। প্লাস যে খুঁড়িটি গভর্নমেন্টের লোকে আয় তহসিলের লোকে আয় বয়াইছে, এই খুঁড়িটির একটা বাইরে বেড়ে ভাঙছে, এমন প্রুফ আমাদের আছে। আর তারা সম্পূর্ণ জায়গার মধ্যে তারা আমরা মানে যে নিজে নিরাশা বানা, কিন্তু প্রত্যেকটা মানুষের তো তদন্ত করে দেন যে এটা দখল করে থাকে কয়েকশো কোটি টাকার মালিক। কারণ কোনো অনলাইন যুগ, কার কি প্রপার্টি আছে না আছে টিপ দিলে ফিঙ্গার দিলে সবকিছু বাইরে যাবে। সরকারি জায়গা উনি কিভাবে দখল করবেন এইটাই তো প্রশ্নটা স্যার। কারণ আমরা অসহায় মানুষ, ১৯টা পরিবার, ১৬৩ জন মানুষ স্যার, ১17টা ভোটার, আমরা প্রত্যেকটা জায়গাতে আমরা ফেস করতেছি, কিন্তু তারা আমরা করতেছি দিয়ে হইব। কিন্তু আজকে আমরা ৬-৭ মাস ধরে স্যার ইয়ান আমরা তিরপাল টাঙ্গায় থাকবো বাচ্চারা নিয়ে, অনেক কষ্ট হইতেছে বাচ্চা কাচ্চারা নিয়ে। আমরা লেপ তো গেছে অন্তপক্ষে বাচ্চা কাচ্চাটি তো সামনে পরীক্ষা, তারা তো একটা চিন্তা করে আজকে আমরা ওইখানে গেছি যাতে একটা সাবরা দিলে যাতে অন্তপক্ষে বাচ্চা কাচ্চাটি একটা থাকতে পারে, মাছি মশাতে যাতে দূরত্ব থাকতে পারে। প্রশাসনিক কর্মীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও বর্তমানে এলাকায় টানটান পরিস্থিতি। কেউ কাউকে ১ ইঞ্চি জমি ছাড়তে নারাজ। জবরদখল করার জমি নিয়ে চলছে তাদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি। ১৯ পরিবার জানায় শুধু নয়, পরিবারকে পুনর্বাসন করলে চলবে না, পরিবারকে সেখানে থাকার বন্দোবস্ত করে দিতে হবে, না হলে তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে জানান। শান্তন টিভি। দুঃশাসনের কাছে মেরুদণ্ড বাঁকা পূর্ব আগরতলা থানার পুলিশের। থানা চত্বরে দাঁড়িয়ে বুথ সভাপতি দাবি করলেন তিনি জমির দালালি করেন, টাকার জন্য মহিলার উপর উত্তেজিত হয়েছিলেন। তার বিরুদ্ধে থানায় মামলা থাকলেও পূর্ব আগরতলা থানার পুলিশ গ্রেপ্তার করছে না। বুথ সভাপতির ছেলেকে বাঁচাতে মাঠে নামলেন প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের মণ্ডল সভানেত্রী স্বপ্না দাস।
সুশাসন জামানায় শাসক দলের মণ্ডল নেতা, বুথ সভাপতি থেকে শুরু করে বিভিন্ন ক্লাবের কতিপয়ের যন্ত্রণায় অতিষ্ঠ আমজনগণ। জমি ক্রয় বিক্রয় করতে গেলে তাদের অনুমতির প্রয়োজন হয়। জমির উপর নির্ভর করে পার্সেন্টেজ দিতে হয় বকলম নেতাদের। না হলে কেউ জমি ক্রয় করতে পারবে না, জমি আবার বিক্রয়ও করতে পারবে না। প্রয়োজনে তারা জমির দখল করে নেবে। এই যন্ত্রণায় অতিষ্ঠ শাসক দলের বড় নেতাদের ছত্রছায়ায় গজিয়ে ওঠা চুনুপুটিরা। আগরতলা শহরের অলিতে গলিতে সর্বত্রই তাদের যন্ত্রণায় মানুষকে অতিষ্ঠ করে তুলেছে। এবার এক বুথ সভাপতির ছেলে পূর্ব আগরতলা থানার পুলিশের হাতে আটক হলো। তার বিরুদ্ধে অভিযোগ, তার বাবা বুথ সভাপতি কৃষ্ণ সরকারের সঙ্গে এবং তার মার সঙ্গে মিশে এলাকার জমি ক্রয় করা মা মেয়ের উপর আক্রমণ নামিয়ে এনেছে। জানা যায়, প্রতাপগড় চৌমুনি বাজার এলাকার বাসিন্দা ইতি দাস প্রতাপগড় শ্যামসুন্দর পাড়ায় একটি জমি ক্রয় করে স্থানীয় রাষ্ট্রবাদী দলের জমি মাফিয়াদের হাতে আক্রান্ত। অভিযোগ, বিজেপি 12 নম্বর বুথ সভাপতি কৃষ্ণ সরকারকে না দেওয়ার কারণে ইতিদাস ও তার মেয়েকে বেধড়ক মারধর করে তারা। জানা যায়, জমি ক্রয় করার পর 96,000 টাকা দাবি করেছিল জমি মাফিয়া বুথ সভাপতি এবং তার নেতৃত্বে থাকা রাষ্ট্রবাদীরা। এ বুথ সভাপতির পরিচয় হলো তিনি 13 প্রতাপগড় মণ্ডলের বিজেপির 12 নং ওয়ার্ডের বুথ সভাপতি কৃষ্ণ সরকার। তার সঙ্গে জড়িত তার ছেলে জিৎ সরকার ও তার স্ত্রী অপর্ণা সরকার। বহু কষ্ট করে জমি ক্রয় করার পর বিশাল অঙ্কের বোঝা ইতি পরিবারের উপর চাপিয়ে দেওয়া হলে রবিবার ইতিদাস তার মেয়েকে নিয়ে কৃষ্ণ সরকারের বাড়িতে যান 3,000 টাকা নিয়ে। তখন বুথ সভাপতি কৃষ্ণের পরিবার অতর্কিত আক্রমণ চালায় ইতি এবং তার মেয়ের উপর। কোনো ক্রমে প্রাণে বেঁচে এসে রবিবার রাতে পূর্ব মহিলা থানায় মামলা দায়ের করে ইতি দাস। সোমবার বুথ সভাপতির ছেলে থানায় আসলে তাঁকে আটক করে পূর্ব আগরতলা থানার পুলিশ। এদিকে আশ্চর্যের বিষয় হলো, নির্লজ্জ বুথ সভাপতি সোমবার বিকেলে থানায় এসে আবার পাল্টা মামলা করেন ইতি দাসের বিরুদ্ধে। ভিত্তিহীন অভিযোগ তুলে জমির দালালি করার কথা সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে স্বীকার করেন। শুধু তাই নয়, তার ছেলেকে বাঁচাতে মণ্ডল সভানেত্রী স্বপ্না দাস উঠে পড়ে লেগেছে সেটাও জানান দিলেন। তিনি বলেন, স্বপ্না দাস ফোন করে মণ্ডলে যেতে বলেছেন ছেলেকে পুলিশের হাত থেকে মুক্ত করতে। নির্লজ্জ মুখোশধারী জনপ্রতিনিধি কৃষ্ণ সংবাদ মাধ্যমকে জানায়, বিষয়টি হলো তিনি জমি ক্রয় করার পর ইতিকে বলেছিলেন এমন অঙ্কই চাওয়া হবে যাতে বুথ এবং স্থানীয় পিবিসি ক্লাব অর্ধেক করে ভাগাভাগি করতে পারে। তাই তাকে জানিয়ে যেন ক্লাবের দালালদের টাকা মেটাতে চায়। কিন্তু ইতি নামে অসহায় মহিলা ক্লাবের দালালদের অর্থ মেটানোর পর তিনি যখন টাকা চাইলেন তখন বাগবিতণ্ডাকে ঘিরে উত্তেজিত হয়েছেন। না, আমার ছেলের কি অপরাধ? সকালে 11টার সময় আটকেছে, এখন পর্যন্ত আমার ছেলে এখানে আটকানো আছে। কি কারণে আটকেছে? মহিলা আমাদের এলাকাতে একটা জায়গা কিনছে, জায়গা কেনার পরে আমার জায়গাটা কিনছে কালী পূজার আগে। তাই আমাদের এলাকার ফোলা বাইন, আমাদের এলাকার কালী পূজার উপলক্ষে চান্দা লেগে গেছিল। আমি কইছি তোরা চান্দা লেগে যাইস না, মহিলা যেহেতু বাড়ি ঘর করে আইব, আইলে তোরা একটা চান্দা টান্দা আনিস, দরকার নেই, গরিব মানুষ চান্দা লেগে দরকার নাই। যে সময় এই মহিলারে ক্লাব ডাকাইছে, আমার বুথে বাড়ি করছে, ক্লাব ডাকাইছে, পিবিসি ক্লাব বাপি ধর ডাকাইছে, সেটা বেটির কাছে আমার টাকা টুকা চাইছে। মহিলারা আমি কইছি যে দিদি বৌদি তুমি এক কাম করো, তুমি ওই জায়গাতে একলা যাও না, যেহেতু ক্লাব ডাকাইছে ডোনেশন তো একটু দেওয়ান লাগবো। হ্যাঁ, তুমি যদি ক্লাবে 10,000 দাও বা 20,000 দাও, এটা আমরা ক্লাবের লগে ডিসাইড করুম। ক্লাবের আমরা অর্ধেক দিয়েছি না, আর অর্ধেকটা আমরা কালী মন্দিরের নামে নিয়ম। তো এই বেডি সহদ দেবনাথের মতে, বাপি দরনাথের মতে বেডি একলা গেছে ক্লাবে গিয়েছিলাম, বাপি দরের হাতে 20,000 টাকা দিয়েছে। তো বেডি আমারে উত্তেজিত করানো লাগিয়া আমার বাড়িতে এসে আমার কাছে, আমি তো বাপিরে 20,000 টাকা দিয়েছি, তোমরা আমরা কিতা দিব। তখন আমি কইছি উক্ত অবস্থায় যে তুমি যদি বুঝি আমার এলাকার থাকবা, তুমি বাপি দরে ক্লাবে 20,000 টাকা দিয়ে বসছো, আমাদের দেওয়ান লাগবো তোমার কেমন না, তুমি একদম ক্রিমিনাল। তোমার আমি এত সুন্দরভাবে কইলাম, তুমি বাপি পিবিসি ক্লাবের ভিতরে টাকাটা দেওয়ানোর আগে আমরা একটু ভূতে জিঙাই নিও। তো আমরা গিয়েছিলাম ক্লাবের লোক কথাবার্তি কইলাম, হইলে এটা সুন্দর সুষ্ঠু মীমাংসা হইলে যে তুমি যদি আমার 10,000 টাকা দেবো, তারা 5,000 টাকা দেবো, আমরা ভূতে 5,000 টাকা নিবো, নিয়ে এটা আমরা মন্দিরের কাছে লাগামো।
বেরিয়ে কাজটা না কইরা সহজতে আপনাদের পুরানো রেস্টুরেন্টের লাগিয়া আজকে এই ঘটনাটা করছে। এদিকে প্রতাপগড় বয়েজ ক্লাব এর পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে দাবি করা হয়েছে ক্লাবের পক্ষ থেকে মহিলার কাছ থেকে কোনো টাকা নেওয়া হয়নি। যেহেতু তিনি গরিব মানুষ, তাই ৩,০০০ টাকা কালীপূজার চাঁদা হিসেবে চাওয়া হয়েছিল। সরাসরি শাসক দলের দিকে আঙুল তুলে দিল ক্লাব কর্তৃপক্ষ। ওনাকে হুমকি ধমকি দিচ্ছে যে যদি না দেওয়া হয় আপনি এখানে থাকতে পারবেন না, আপনি এখানে খেলার মাঠ বানানো হবে। তখন আমরা সিদ্ধান্ত করে আমরা বলে দিয়েছি যে বলবেন কি ওনাকে, ওই সমাজসেবককে, যে আমি ক্লাবে 20,000 টাকা দিয়ে দিয়েছি, 20,000 টাকা ক্লাব গিয়ে ক্লাবের যে সেক্রেটারি আছে আমার নাম বলে দিয়েছি, আমাকে বলবে যে ওনার কাছ থেকে টাকা নেওয়ার জন্য বলে দেবেন নাকি। ওই দিন তো আমরা এটা বলে দিয়েছিলাম ওনাকে। তখন উনি ওনাকে বলেছে, উনি বলার সময় উনি ক্ষেপ্ত হয়ে গেছেন যে আমাকে না জানিয়ে কেন টাকা দেওয়া হয়েছে। আর আমাদের মূল বিষয় হচ্ছে উনি গরিব মানুষ, ওনাকে বাঁচাতে হবে। একটাই আমি নিয়েছি বুদ্ধি যে উনাকে যদি বাঁচাতে হয় তাহলে উনি স্বীকার করতে হবে যে আমাদের ক্লাবে 20,000 টাকা দিয়েছে। তখন উনি আসুক আমাদের ক্লাবে, তখন ওনাকে আমি জিজ্ঞাসা করব যে আপনি একজন সমাজসেবক হিসাবে কাজ করছেন, আপনার দায়িত্ব কি? কাজ করা, সমাজের জন্য কাজ করা। এই চা বিক্রেতা মহিলার কাছ থেকে কি টাকা নেওয়ার আপনাকে কে রাইট দেওয়া হয়েছে? তখন এই সিদ্ধান্ত ক্রমে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে ওনাকে আমি ছেড়ে দিয়েছি। তখন উনি পার্শ্ববর্তী সময় আমি আবার বলেছি ওনাকে যে আপনি কালী মন্দিরে 3,000 টাকা দিয়ে দেবেন। উনি এই টাকা স্বীকার করে নিয়েছে, দিয়ে দেবে। দেওয়ার পর আমরা বলেছি আমাদের টাকা আপনি যে সময় মনে হয়, মানে 2 বছর লাগুক 3 বছর লাগুক, উনি আছে আপনি নিয়ে নেবেন, আপনি আপনারা সহযোগিতা করবেন। আমরা যে সময় বিভিন্ন প্রোগ্রাম আসে আপনি আপনারা ভেঙে দেবেন, দরকার দিবেন। আমরা কোনো আপনার কাছে ডিমান্ড করি, আমরা আপনারা ওনাকে বাঁচানোর জন্য আমরা 20,000 টাকা বলেছি যে আপনি নিয়েছেন। শাসক দলের এই জনপ্রতিনিধিদের জন্য মানুষ অসহ্য হয়ে পড়েছে। দেখে দেখে তাদের দালালির ব্যবসা দিন দিন মাথাচাড়া দিয়ে উঠছে। দলের হাই কমান্ড পর্যন্ত এই বিষয়ে অবগত রয়েছেন, কিন্তু কেন কোনো রকম ব্যবস্থা নেওয়ার নামগন্ধ নেই সেটা সকলের জানা। আর লক্ষ্য করা যায় এদিন স্থানীয় কিছু ভক্তদের নিয়ে এসেছিলেন থানার বুথ সভাপতি, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো পুলিশ হাতের কাছে পেয়ে কেন বুথ সভাপতিকে জালে তুলছে না। পূর্ব আগরতলা থানার পুলিশের কি কোনো অভিজ্ঞতার অভাব রয়েছে, নাকি তারা নির্লজ্জ দালালদের ভক্ত হয়ে গেছে? এই ঘটনাগুলো স্পষ্ট করে মন্ত্রীরা বুকে ঠুকে সুশাসনের দাবি করলেও নেতাদের জমির দালালি ও মাফিয়াগিরির জন্য দুঃশাসনের রাজ্য গ্রাস হয়ে আছে, এমনটাই গুঞ্জন গোটা প্রতাপগড় বিধানসভা কেন্দ্র সহ রাজনৈতিক মহলের। শান্তন টিভি। বিচারক গৌতম সরকারকে 3 দিনের মধ্যে অপসারণ করতে হবে, তাঁর হয়ে কোনো আইনজীবী আদালতে লড়াই না করার সিদ্ধান্ত নিয়েছেন। সোমবার ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের জেনারেল বডির বৈঠকের পর একথা জানান বরিষ্ঠ আইনজীবী পীযূষ কান্তি বিশ্বাস। জেলা ভোক্তা আদালতের বিচারক গৌতম সরকারের বিরুদ্ধে তোলা গুরুতর অভিযোগ নিয়ে মাথার উপর দিয়ে আর জল গড়াতে দেবে না ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন। এর বিরুদ্ধে সোচ্চার হলেন ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন। সোমবার ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ভোক্তা আদালতের বিচারক গৌতম সরকারের বেআইনি কার্যকলাপ নিয়ে জেনারেল বডির একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন বরিষ্ঠ আইনজীবী পীযূষ কান্তি বিশ্বাস সহ বার অ্যাসোসিয়েশনের অন্যান্যরা। তাদের অভিযোগ, গৌতম সরকারের বেআইনি কার্যকলাপের কারণে গত 17 জানুয়ারি ভোক্তা আদালতে বিক্ষোভে সামিল হন একটা বৃহৎ অংশের কর্মীরা। তাদের অভিযোগ, গৌতম সরকার প্রতিদিন মদমত্ত অবস্থায় আদালতে আসেন। আদালতে এসে তিনি সহকর্মীদের অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন, যার কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আছেন কর্মীরা। মদের গন্ধে তার বিভিন্ন সময় কাজের ব্যাঘাত ঘটছে তাদের। মহিলা কর্মীরা পর্যন্ত বিচারকের এ ধরনের কার্যকলাপের কারণে কাজ করতে পারছেন না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বহুবার এ বিষয়ে অবগত করার পরেও কাজের কাজ কিছুই হয়নি।
তাই অতি সত্বর ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী 3 দিনের মধ্যে অভিযুক্ত বিচারক গৌতম সরকারের অপসারণের জন্য তারা সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর দ্বারস্থ হবেন। তাদের কাছে রিপোর্ট রয়েছে গৌতম সরকার জুডিশিয়াল অফিসার হিসেবে কাজ করার সময় থেকে এই ধরনের কার্যকলাপ করে আসেন। শুধু তাই নয়, আদালতেও তিনি এভাবেই উঠতেন। সোনামুড়ায় এবং আমবাসায় দায়িত্ব পালনের সময় তিনি এই ধরনের কার্যকলাপ সংগঠিত করেছেন। তাঁকে প্রশ্রয় দিয়েছে অনেকে। যারা প্রশ্রয় দিয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এমন অসংলগ্ন অবস্থা থেকেই তিনি দায়িত্ব পালন করে আবার অবসরে এসেছেন সম্পূর্ণভাবে আর্থিক সুবিধা নিয়ে। কিন্তু এবার যখন অভিযোগ উঠছে তখন মাথার উপর দিয়ে জল গড়াতে দেবে না ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন। তাই আজকের মধ্যে মন্ত্রীর দ্বারস্থ হয়ে দাবি করা হবে 3 দিনের মধ্যে যেন তাকে দায়িত্ব থেকে অপসারণ করা হয়। তাকে নিয়ে যেন কোনো কাগজ, স্বাক্ষর এবং নির্দেশ দেওয়ার ক্ষমতা না রাখা হয়। দীর্ঘদিন ধরে এই কাজগুলো চালিয়ে আসছেন গৌতম সরকার। পাশাপাশি তারা স্পষ্ট জানিয়ে দেন বিচারক গৌতম সরকারের পক্ষ হয়ে কোনো আইনজীবী লড়াই করবে না। মন্ত্রী যদি কার্যকরী ব্যবস্থা গ্রহণ না করে তাহলে বৈঠক করে পরবর্তী কর্মসূচি নিতে বাধ্য হবে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন। উনি দীর্ঘদিন ধরে এই ঘোরিত কাজগুলি করে গেছেন। সোনামুড়া থাকতো ওনার বিরুদ্ধে বহু অভিযোগ এসছে, আমবাসা থাকতো সিমিলার টাইপ অভিযোগ, এবং এখানে ডিস্ট্রিক্ট ফোরামে আসার পরে একের পর এক বহু অভিযোগ, এবং অভিযোগগুলি ঘোরিত, এগুলি ইনটলারেবল এবং এটা আর চলতে দেওয়া যায় না। আজকে বারের জেনারেল বডি মিটিং হয়েছে, সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে গৌতম সরকারের এজলাসে আমাদের কোনো লয়ার আর অ্যাপিয়ার করবে না, এবং আমরা ডিপার্টমেন্টাল মিনিস্টারের কাছে যাব, গিয়ে আমরা দাবি জানাবো 3 দিনের মধ্যে যাতে তার অপসারণ করা হয়। তবে বিচারক গৌতম সরকারের বিরুদ্ধে জল এবার বহুদূর পর্যন্ত গড়িয়েছে। রাজ্য সরকার ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের চাপে পড়ে কি সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার বিষয়। শান্তন টিভি। ক্যান্সার রোগে আক্রান্ত ব্যক্তির জমি হাতিয়ে নিচ্ছে 3 জমি মাফিয়া। সঙ্গে রয়েছে অসহায় এই ব্যক্তির 3 বোন। অবশেষে এনসিসি থানার দ্বারস্থ হলেন তিনি। রাজধানী আগরতলার বরজলা এলাকার বাসিন্দা নিহার রঞ্জন আচার্য। তার বয়স 73। বর্তমানে তিনি ক্যান্সার রোগে আক্রান্ত। তার অভিযোগ স্থানীয় 3 জমি মাফিয়া তার ব্যক্তিগত জমির পার্শ্ববর্তী জায়গায় বেড়া দিয়েছেন। স্থানীয় এই 3 জমি মাফিয়া ক্যান্সার রোগে আক্রান্ত অসহায় নিহার বাবুকে বাড়িতে এসে হুমকি দিয়ে যান তাদের কাছে নিহার বাবুর জমি বিক্রি করতে হবে, না হলে তারা দেখে নেবে নিহার বাবুকে। সেই 3 জমি মাফিয়াকে নেতৃত্ব দিচ্ছেন নিহার বাবুরই আপন বোন। এখানেই শেষ নয়, জায়গার জন্য ভাইকে পর্যন্ত হুমকি দিতে কার্পণ্য করেনি একই মায়ের রক্তের সন্তান। ক্যান্সার রোগে আক্রান্ত হওয়ার কারণে ধারাবাহিকভাবে চিকিৎসায় থাকতে হচ্ছে তাদের। এবার চিকিৎসার জন্য তিনি তার জমি বিক্রি করতে উদ্যত হন। আমার এখানে কিছু জমি আছে, আমি ওই কেসের মাধ্যমে আমি জায়গাটা পাইছি, জায়গাটা পাই আমি বেড়া দিয়ে রাখছি, কিন্তু আমার সাইডে দিয়া এইখানকার কিছু লোক ওই সুজিত দাসের ছেলে এই সতু, তারপরে ওই দেবব্রত চক্রবর্তী, আর এখানে পরিমলের ছেলে অভিজিৎ, তারা 3 জন আইয়া এখানে বেড়া দিছে আমার জমির পাশের জায়গাটাতে বেড়া দিয়া রাখছে। আমি জিজ্ঞেস করলাম কেন বেড়া দিয়েছে, কয় না এটা আমরা দখল করতে আমরা জায়গা, আপনি ইয়ে করেন, আপনার এই জায়গা আমাদের কাছে বেশ দিব, আর নাইলে আমি দেখা দেবো। আমাদের বেশ কদিন বাড়িতে আইয়া ধুমকি দিছে। এবার আমি আর কিছু খুঁজি না, এখন আমার এই জায়গাটা ডাইভারশনের লিগে আমি এটা শেয়ার করছি। আপনার বোনের লোকে কি সমস্যা? বোনের লোকের তো বোনের তো আইয়া ওদের 3 জনের সঙ্গে আইয়া ইয়ে করে আমার কোথা আছে যে এই জায়গা মাটি বানাইতে পারছি না, এই জায়গা আমরা জায়গা, আমি এই জায়গা তোলে দিতাম না, তুই কেটা এই। তো এখন জায়গা বিক্রি করার কি প্রয়োজন? এখন জায়গা বিক্রি করে আমি তো গত 3 বছর ধরে ক্যান্সারের রুগী বাইরে চিকিৎসা করতে আছি। বর্তমানে আমার মানে 21 দিন পর পর একটা ইঞ্জেকশন দিতে হয়, যে ইঞ্জেকশনের দাম প্রায় 2 লাখ টাকার উপরে। এইভাবে আমি চলছি, আমি একদম নিঃস্ব হয়ে গেছি গিয়ে। এখন চাইতেছি আমার এই জায়গাটা একটু ডাইভারশন করিয়া এই মাটিটাটি ভালো যদি কাছে
কারো কাছে বিক্রি করতাম, বাকি তাহলে আমার চিকিৎসা খরচ হতো। রাজ্যের বিভিন্ন প্রান্তে রাষ্ট্রবাদী জমি মাফিয়ারা অসহায়দের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে তাদের জমি হাতিয়ে নেওয়ার জন্য। এ ধরনের বহু অভিযোগ রয়েছে সংশ্লিষ্ট থানায়। কোথাও কোথাও অভিযোগ উঠেছে জমি কেনা বেচা করতে হবে জমি মাফিয়াদের সামনে রেখে। জমি মাফিয়াদের অজ্ঞাত রেখে জমি কেনা বেচা করা যাবে না। বহু জায়গায় এই ধরনের হুলিয়া জারি করা হয়েছে বলেও জমি মাফিয়াদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। জমি মাফিয়াদের সামনে এসে মুখ থুবড়ে পড়েছে রাজ্যের গর্বের পুলিশ। মাফিয়া পুলিশ এক টেবিলে বসে চা সেবা করার অভিযোগ উঠছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। ক্যান্সার আক্রান্ত নিহারঞ্জন আচার্য দ্বারস্থ হয়েছেন এনসিসি থানার। এবারে পুলিশ কি পদক্ষেপ নেয় সেটাই দেখার। শান্তন টিভি। মাসিক বেতন থেকে বঞ্চিত আমবাসা মহকুমার খাদ্য গুদামের শ্রমিকরা। গত 2 মাস ধরে খাদ্য গুদামের শ্রমিকরা তাদের বেতন পাচ্ছেন না বলে অভিযোগ, যার কারণে ক্ষুব্ধ হয়ে সোমবার সকাল থেকে আমবাসা খাদ্য দপ্তরের শ্রমিকরা তাদের কাজ বন্ধ করে রাখে। তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত তারা মাসিক বেতন পান ততক্ষণ পর্যন্ত তারা কর্মবিরতি অব্যাহত রাখবেন। খাদ্য গুদামে একের পর এক গাড়ি এসে এদিন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পড়ে, কিন্তু শ্রমিকরা কাজে যোগ না দেওয়ার বিপাকে পড়ে গাড়ি চালকরা। গাড়িতে রয়ে যায় খাদ্য সামগ্রী। বেতন পায় না এই লিগে বন্ধ করিয়া রাখছে কি আমরা আগরতলা থেকে লেবার সংগঠন থেকে কইছে যে আমরা বন্ধ রাখবো। আর টাকা আগে তো কতবার জানানো হয়েছে ইন্সপেক্টর স্যারে, ডিসিএম স্যারে যে স্যার টাকা আয়ে না কেমনে কী করবো আমরা পোলাপন তো এদিকে না খাইয়া মরতে লাগবো। কত স্কুল আছে, কত মাস্টার আছে, খাতা কলম আছে, কিছু হইতে আসে না, আর উল্টা গালি শুনন লাগে। এলে গিয়া লেবার সংগঠন থেকে কইছে যে আমরা বন্ধ রাখবো। কত মাস ধরে বেতন পান না? 2 মাস হয়ে গেছে। এই যে গাড়ি দাঁড়াইছে না লোড কেমনে দিব, এটা তো আমরা কোনো এখন সিদ্ধান্ত হয়েছে না যে লোড দো বা বেতন ঢুকাইমু কি করবো। গত সোমবারে বন্ধ রাখছে, তো কইছে ঠিক আছে কাজটা চালাইয়া যান, টাকা ঢুকিয়ে যাব 1-2 দিনের মধ্যে। ওই টাকাও তো কিছু হইল না কোথারে। স্কলারশিপের দাবিতে ওবিসি কল্যাণ দপ্তরের বিক্ষোভ। সংশ্লিষ্ট দপ্তরের ফান্ডে অর্থ সংকটের কারণে অনিশ্চিত ভবিষ্যৎ তাদের। ক্ষোভ প্রকাশ করেন ছাত্রছাত্রীরা। সুশাসন জমানায় মুখে মুখে উন্নয়নের ফুলছড়ি, অথচ ওবিসি কল্যাণ দপ্তরের ফান্ডে টাকা নেই ছাত্রছাত্রীদের স্কলারশিপ প্রদান করার। এ তাজ্জব কাণ্ড সুশাসন জমানায় প্রতি বছর ঘটছে। প্রতি বছর স্কলারশিপের সময় হলে এসসি, এসটি এবং ওবিসি কল্যাণ দপ্তরের দ্বারস্থ হতে হয় ছাত্রছাত্রীদের। ব্যতিক্রম হচ্ছে না এবছরও। গত কয়েকদিন ধরে সংশ্লিষ্ট দপ্তরের দ্বারস্থ হচ্ছে তপশিলি উপজাতি ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীরা স্কলারশিপে দাবি করে তারা পর্যন্ত ঝুলিয়ে দিচ্ছে দপ্তরগুলোতে। গত কয়েকদিন ধরে এই দৃশ্য লক্ষ্য করা যাচ্ছে দপ্তরগুলোতে। সোমবার ওবিসি কল্যাণ দপ্তরের দ্বারস্থ হয় ওবিসি অংশের ছাত্রছাত্রীরা। তারা জানায় 2024-25 সালের স্কলারশিপের জন্য দপ্তরে ঘুরছে। বহুবার দপ্তরে আধিকারিকদের কাছে আসার পর তাদের বলে দেওয়া হচ্ছে ফান্ডে টাকা নেই, ফলে কলেজ থেকে প্রতিদিন তাদের চাপ দিচ্ছে। পরবর্তী সেমিস্টারে ভর্তি পর্যন্ত হতে পারছে না তারা। এই স্কলারশিপের উপর ভিত্তি করে তারা কলেজে ভর্তি হচ্ছে। তারা জানায় এভাবে যদি প্রতিদিন দপ্তরে এসে তাদের ঘুরে যেতে হয় তাহলে আগামী দিন তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে, না হলে তাদের পড়াশোনার ব্যাঘাত ঘটছে। প্রতি বছর এই ধরনের জ্বালা যন্ত্রণা তাদের সহ্য করে পড়াশোনা করার অসম্ভব হয়ে পড়ছে। বিগত দিনের যে আমাদের স্টেট লেভেলের ভেরিফিকেশন হয়ে গেছে, কিন্তু এখনো অবধি আমরা আমাদের টাকাটা পাচ্ছি না। তার জন্য আমাদের কলেজ চাপ দিচ্ছে, আমাদের কলেজে পেমেন্ট ডিও আছে পেমেন্ট করার জন্য, কিন্তু আমরা করতে পারছি না। তার জন্য আমরা এই বিষয়টা জানার জন্য বারবার দ্বারস্থ হচ্ছি। ওনারা বলছেন যে ফান্ডে টাকা নেই। ফান্ডে কেন টাকা নেই সে বিষয়টা আমরা জানতে চাইছি। যে জায়গায় এসসি, এসটি ওয়েলফেয়ারের যারা আছে ছাত্রছাত্রীরা সবার টাকা ডুবে গেছে, কিন্তু আমাদের টাকা এখনো ঢুকছে না। শান্তন টিভি। 14 ফেব্রুয়ারি হতে চলেছে ত্রিপুরা বার কাউন্সিলের নির্বাচন। সোমবার মনোনয়নপত্র দাখিল করলেন আইনজীবীরা। মোট 14টি পদের জন্য হবে লড়াই।
ত্রিপুরা বার কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে আইনজীবীদের মনোনয়নপত্র দাখিল করার প্রক্রিয়াকে ঘিরে আইনজীবীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় সোমবার। প্রাক্তন বিচারপতি এস.সি. দাস জানিয়েছেন, বার কাউন্সিল অব ইন্ডিয়ার নিয়ম অনুযায়ী নমিনেশন পেপারের জন্য 1,25,000 টাকা করে ফি হিসেবে জমা দিতে হয়। এখন পর্যন্ত 17 জন আইনজীবী মনোনয়নপত্র নিয়ে গেছে। সোমবার মনোনয়নপত্র দাখিল করার প্রক্রিয়া চলে। এরপর স্কুটিনি করা হবে মনোনয়নপত্রগুলো। আগামী 14 ফেব্রুয়ারি ত্রিপুরা বার কাউন্সিলের নির্বাচন হতে চলেছে। আইনজীবী সুদর্শন শর্মা, অমর দেববর্মা, শিশির চক্রবর্তী, রতন দত্ত এবং অরিন্দম ভট্টাচার্য মনোনয়নপত্র দাখিল করে এদিন। নির্বাচন হবে মোট 14টি পদে। সমস্ত প্রসেস চলছে, এখন নমিনেশন পেপার জমা দেওয়া চলছে। তো এবার একটু আমাদের যে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার রুলস অনুযায়ী যে নমিনেশন পেপারের জন্য 1,25,000 টাকা করে এটা নমিনেশন পেপারের জন্য জমা দিতে হয়। ফিস হিসেবে। তো সে টাকা জমা দিয়ে বা ড্রাফট জমা দিয়ে এ পর্যন্ত 17 জন লার্নেড অ্যাডভোকেট নমিনেশন পেপার নিয়ে গেছেন। এদের মধ্যে এখন জমা দেওয়া চলছে। আজকে যে কোনো সময় জমা দিতে পারবেন, বিকাল পর্যন্ত জমা দেওয়া 4টা পর্যন্ত জমা চলবে। তারপরে এবার এটা স্ক্রুটিনি হবে। আগামী 14 তারিখে, ফেব্রুয়ারি 14 তারিখে ইলেকশন হবে। এখন জমা দিয়েছেন সুদর্শন শর্মা, অমর দেববর্মা, শিশির চক্রবর্তী, রতন দত্ত আর অরিন্দম ভট্টাচার্য। এই কয়জন এখন এ পর্যন্ত জমা দিয়েছেন। 17 জন তুলেছেন, সুতরাং 17 জনই জমা দেবেন এটাই আমি বিশ্বাস করি, যেহেতু ওনারা ড্রাফট জমা দিয়ে বা ফিস জমা দিয়ে এই নমিনেশন পেপার তুলেছেন। এদিকে ভারতীয় জনতা পার্টির প্যানেল থেকে 9 জন মনোনয়নপত্র দাখিল করেছে। এবারে নির্বাচনে লড়াই করতে চলেছে 17 জন। বিজেপি প্যানেলের 9 জন প্রতিনিধি নির্বাচনে জয়ী হবে বলে তাদের বিশ্বাস। লার্নেড মিডিয়া ফ্রেন্ড, আজকে আমাদের নমিনেশন জমা দেওয়ার ডেট। আমাদের বিজেপির প্যানেল থেকে টোটাল 9 জন, এর মধ্যে আমরা 9 জনই আজকে নমিনেশন জমা দেব। আমি অলরেডি জমা দিয়েছি, আর আমার আগের কমিটির সুদর্শন শর্মাও জমা দিয়েছে। এবার যে ইলেকশন, বার কাউন্সিল ইলেকশন, এটা 14 ফেব্রুয়ারি হবে 2026। আর এই ইলেকশনের টোটাল ক্যান্ডিডেট 17 যারা নমিনেশন তুলেছেন। এই 17 যদি জমা পড়ে তাহলে ইলেকশন অবশ্যই হবে। আর ইলেকশন আমি গতবারের চেয়ারম্যান আছি, কিন্তু আমি এবার শিওর বিশ্বাস করি আমাদের 9 জন ক্যান্ডিডেট জিতবে। এবং আমাদের ক্যান্ডিডেটের সেট আপটা খুব ভালো সেট আপ হয়েছে, এবং আমরা গতবার অনেক কাজ করেছি। কাজের নিরিখে আমরা এবার ভোট পাবো। এবং এনরোলমেন্ট যেটা অ্যাডভোকেট, আমাদের বার কাউন্সিলের যেটা মেইন ডিউটি এনরোলমেন্ট দেওয়া, এটা আমাদের উইদাউট লস অফ টাইম। কোনো স্টুডেন্ট যারা ল পাস করেছে এসে যে ঘুরতে হবে, কোনো কারণে দেরি হবে, কারোকে পার্সু করতে হবে, এরকম কোনো কিছু হয়নি। আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা তাদেরকে এনরোলমেন্ট দিয়েছি, যারা নিউকমার তাদেরকে, এবং তারা এখন প্র্যাকটিস করছে। অনেকে এনরোলমেন্ট পেয়ে আবার বারে আমাদের ভোটার লিস্টে নাম উঠেছে, কেউ ভোট দেবে, কেউ প্র্যাকটিস করছে। এটাই আমার খুশি যে আমি 1000-এর উপরে আমার পিরিয়ডে আমি এনরোলমেন্ট দিয়েছি, তারা অ্যাডভোকেট হয়েছে। এদিকে আইনজীবী অরিন্দম ভট্টাচার্য বলেন, নির্বাচনটা হচ্ছে নিজেদের মধ্যে, এখানে বৈরিতার কোনো সুযোগ নেই। কিন্তু দেশের পরিস্থিতি, রাজ্যের পরিস্থিতি এবং আইনজীবীদের পরিস্থিতি অনুযায়ী এবারে নির্বাচন যথেষ্ট তাৎপর্যপূর্ণ। অবস্থায় বার কাউন্সিলের ইলেকশন হোক আর যাই হোক, আমাদের ফ্র্যাটার্নিটির মধ্যেই এটা হবে। কাজেই আমাদের এখানে কোনো বৈরিতার কোনো সুযোগ নাই, সবটাই হবে বন্ধুত্বমূলক পরিবেশের মধ্যে এবং যথেষ্ট সৌহার্দ্যতার সঙ্গেই হবে। তারপরেও যেটা দাঁড়ায় সেটা হচ্ছে, আমি আগেও যে কথাটা বলার চেষ্টা করেছিলাম, যে আজকে আমাদের গোটা রাজ্যের যা পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে এবং আমাদের আইনজীবীদের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে এবারের বার কাউন্সিলের নির্বাচনটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমাদের এবারের বার কাউন্সিলের নির্বাচনের যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে বার কাউন্সিলের যে ভূমিকা থাকা উচিত লিগ্যাল ফ্র্যাটার্নিটির প্রশ্নে বা
জুডিশিয়ারির সঙ্গে একটা লিয়াজও মেনটেন করার প্রশ্নে সেই বিষয়টা যথেষ্ট একটা মানে দুর্বলতার জায়গা ইদানিংকালে আমরা দেখছি। তাই জন্যই এবারের বার কাউন্সিলের নির্বাচনটাতে আমি অংশগ্রহণ করতে বাধ্য হয়েছি রীতিমতো, কারণ আমি দীর্ঘদিন এই সমস্ত কাজকর্ম থেকে দূরেই রেখেছিলাম নিজেকে। কিন্তু আমার যেটা মনে হয়েছে যে এবারে এই বার কাউন্সিল নির্বাচনটা থেকে অংশগ্রহণ করাটা একজন আইনজীবী হিসেবে আমার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, এবং লিগ্যাল ফ্রেটার্নিটির জন্য কিছু যদি করার সুযোগ থাকে সেই সুযোগটা নেওয়ার জন্যই আমি আমার এই বার কাউন্সিলের নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি। আমার বক্তব্য আইনজীবীদের কাছে যে আমাদের আইনজীবীদের যে সমাজের যে সম্মান বা যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা বজায় রাখার জন্য আমি বার কাউন্সিলের মেম্বার যদি নির্বাচিত হই তাহলে আমি সেটা চেষ্টা করব সেটা রক্ষা করার জন্য। এবং পাশাপাশি সমস্ত আইনজীবীদের কাছে আমি এটাও অনুরোধ করব যে আমরা যাতে একটা ঐক্যবদ্ধ ইউনিট, একটা ইউনিট, রাজনৈতিক মত আদর্শ অনেকের অনেক রকম থাকতেই পারে, কিন্তু ত্রিপুরা বার কাউন্সিলের নির্বাচনে এবার প্রতিদ্বন্দ্বিতা করবে তরুণ আইনজীবীরাও। সিনিয়র আইনজীবীদের সম্মান রক্ষার্থে এবারের এই ত্রিপুরা বার কাউন্সিলের নির্বাচন সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ তাদের কাছে। শান্তন টিভি। সোমবার ককবরক ও অন্যান্য ভাষা অধিকার শিক্ষা দপ্তর ত্রিপুরা সরকারের উদ্যোগে 48তম ককবরক দিবস উদযাপন করা হয়। এদিন প্রথমে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পরে আবার রবীন্দ্র ভবনে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। এদিন মিছিল ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন বিধায়ক রামপদ জমাতিয়া, প্রাক্তন বিধায়ক অতুল দেববর্মা সহ অন্যান্যরা। মেসেজ তো সবাইকে যে ককবরক যে ত্রিপুরা রাজ্যের একটা একসময় মেজর যারা এখানে স্থায়ী আদিবাসী তাদের ভাষা, এবং এই ভাষাটা খুবই উন্নত। এটা আগামী দিনে আরো উন্নয়ন করা এবং এটাকে সংবিধানে এগিয়ে দিলে নিয়ে যাওয়ার জন্য নিজস্ব স্ক্রিপ্ট বানানোর জন্য সবাইকে সহযোগিতা চাইছি। আপনারা সবাই আর্টিকেল সাবমিট করুন, আমরা এটাকে আগামী দিনে নিয়ে যাওয়ার সামনে। ধন্যবাদ। সাবরুম আগরতলা রেল পরিষেবা নিয়ে সমস্যার অভিযোগ। এক পক্ষ কাল যাবৎ সাবরুম আগরতলা রেল রুটে ডেমো স্পেশাল ট্রেন পরিষেবা বন্ধ হয়ে আছে। তার পরিবর্তে এক্সপ্রেস ট্রেনের কোচ ব্যবহার করে পরিষেবা চালিয়ে যাচ্ছে। কোচের সংখ্যাও কম থাকায় কোনো কোনো সময় 8টি আবার সময়ে 10টি কোচ ব্যবহার করা হয়। দক্ষিণ জেলার 6টি রেল স্টেশন থেকে প্রতিদিন সকাল থেকে 5 থেকে 6 হাজার যাত্রী চলাচল করে। সবচেয়ে বেশি ভিড় হয় সাবরুম আগরতলা সকাল 8:10 ট্রেনে। প্রতিদিন 2000 থেকে 2500 যাত্রী আগরতলামুখী হয়। 8টি কোচে 1000 যাত্রী যেতে পারে, কিন্তু এত ভিড় হচ্ছে সব যাত্রী রেলের পরিষেবা নিতে পারছে না। এ বিষয়ে দক্ষিণ জেলার বিএমএস শ্রমিক নেতা সুনীল দেবনাথ আজ সাবরুম রেল স্টেশনে রেল দপ্তরের কাছে সাবরুম আগরতলা রেল সার্ভিস উন্নত করার দাবি করেন। সাবরুম দীর্ঘদিন বাদে ডেমো ট্রেন পরিচালিত হয়েছিল এবং বেশ ভালোই পরিষেবা, কিন্তু ইদানিংকালে দেখা যাচ্ছে যে ডেমো ট্রেন দুটোই তুলে নিয়ে যে ট্রেনটা দিয়েছে সেখানে বগি কম, যাত্রী সাধারণের চরম দুর্ভোগ। শুধু সেটাই নয়, যেই অপরিষ্কার ট্রেন সেখানে বসে যাওয়া কিংবা দাঁড়িয়ে যাওয়ার মতো পরিস্থিতি নেই বললেই চলে। এরপরেও আমরা সাবরুমবাসী যেহেতু একটি মাত্র ট্রেন সকালবেলায় এর উপরে নির্ভর, তার জন্য নোংরার উপর দিয়ে মানুষ দাঁড়িয়ে একজনের উপর একজন এইভাবে এত কষ্ট করে আসা যাওয়া। আমি ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে সাবরুম যে ট্রেন চালু আছে, যে আগের যে ডেমো ট্রেন সেটা চালু করার জন্য রেল কর্তৃপক্ষ এবং ত্রিপুরা সরকারের কাছে আবেদন করছি আপনারা একটু নজর দিন। সাবরুমবাসীর যাতে এই যানবাহন যে চলাচল সেটা যাতে স্মুথলি হয় তার জন্য আমরা সাবরুমবাসীর কাছ থেকে আবেদন করছি। 12 ফেব্রুয়ারি দেশব্যাপী ধর্মঘটকে সফল করার লক্ষ্যে সোমবার এক মিছিলের আয়োজন করে সিআইটিইউ এবং তার অনুমোদিত দুটি সংগঠন। এই মিছিলটি রাজধানী আগরতলার বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিন এই মিছিল উপস্থিত ছিলেন দুই প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা ও পবিত্র কর এবং সিআইটিইউর রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত, এডিসির প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা। বক্তব্য রাখতে গিয়ে শঙ্কর প্রসাদ দত্ত এই ধর্মঘটকে সফল করার লক্ষ্যে তাদের দাবি দেওয়া বিস্তারিত তুলে ধরেন।
জন্য একটিও কেন্দ্রীয় আইন আমরা প্রণয়ন করতে দেখিনি। এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের দেশের অধিকাংশ মানুষের জীবন যন্ত্রণা, এই জীবন যন্ত্রণা থেকে তাদেরকে মুক্তি দেওয়ার লক্ষ্যে আগামী 12ই ফেব্রুয়ারি, আজ তো হচ্ছে জানুয়ারি মাসের 19 তারিখ, আগামী মাসের 12 তারিখ সারা দেশের শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর সহ নারীরা, ছাত্ররা, যুবরা, তফসিল অংশের মানুষ, তফসিল উপজাতি অংশের মানুষ, সমাজের দুর্বল অংশের মানুষ, সংখ্যালঘু অংশের মানুষ, তারা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের মোদী সরকার এটা হচ্ছে দেশের জনগণের স্বার্থের বিরুদ্ধে সরকার। এই সরকারকে শিক্ষা দিতে গেলে পর বড় ধরনের আন্দোলন তৈরি করা ছাড়া আমাদের সামনে অন্য কোনো 16 জানুয়ারি থেকে কমলপুর মহকুমার ফুলছড়ি হাই স্কুল মাঠে শুরু হয়েছে 8A সাইড ক্রিকেটের আসর। জামিল স্মৃতি এই ক্রিকেটের আসরে চ্যাম্পিয়ন হয় পাশপাশ 2.2 দল, রানার্স হয় কলাছড়ি স্টার। রোমাঞ্চকর ফাইনাল ম্যাচ শেষে চ্যাম্পিয়ন দলের হাতে সুদৃশ্য ট্রফি সহ 5,000 টাকা প্রাইজ মানি তুলে দেন স্থানীয় বিধায়ক মনোজ কান্তি দেব। রানার্স দলের হাতে ট্রফি সহ 15,000 টাকা প্রাইজ মানি তুলে দেন নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিংহ, চেয়ারম্যান সুব্রত মজুমদার। উল্লেখ্য করা যেতে পারে যে প্রয়াত চামেলি বিশ্বাস ফুলছড়ি স্কুলের প্রাক্তন শিক্ষিকা ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী মনোজ কান্তি দেবের মাতৃদেবী। স্বর্গীয় চামেলি দেব বিশ্বাস স্মৃতি নকআউট ক্রিকেট টুর্নামেন্টের সমাপ্তি হয়েছে এইমাত্র। তো যতগুলি টিম অংশগ্রহণ করেছে প্রত্যেকে আমি অভিনন্দন জানাই, কারণ আমরা চাই নেশামুক্ত যুব সমাজ গড়তে প্রত্যেকে খেলাধুলায় অংশগ্রহণ করুক, মাঠে আসুক। তো খুব সুষ্ঠু এবং সুন্দরভাবে এই খেলা সম্পন্ন হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা ফাইনাল ম্যাচটা উপভোগ করেছি। খুব ভালো খেলা উপহার দিয়েছে দুটো টিম। যারা রানার্স হয়েছে তাদেরকেও অভিনন্দন জানাই, যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকেও অভিনন্দন জানাই। তো ভবিষ্যতে এই ধরনের টুর্নামেন্ট যাতে ফুলছড়ি বয়স করে তার জন্য তাদেরকে অনুরোধ করব। এবং ক্রিকেট অত্যন্ত জনপ্রিয় খেলা, এটা বিগ শট নেওয়ার কোনো উপায় নেই। শর্ট খেলে বাউন্ডারির মাধ্যমে খেলা হয়। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন স্যান্তন টিভির পর্দায়। নমস্কার।